নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। পরিকাঠামো উন্নয়নের সাথে সাথে ম্যান পাওয়ারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে সরকার। মঙ্গলবার পানিসাগর বিধানসভা কেন্দ্রের জলেবাসায় নবনির্মিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করে এই কথাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উচ্চশিক্ষা ও বুনিয়াদী শিক্ষার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার পানিসাগর বিধানসভা কেন্দ্রের জলেবাসায় নবনির্মিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বর্তমান সরকার পরিকাঠামো উন্নয়নের সাথে সাথে ম্যান পাওয়ারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। কারণ ম্যান পাওয়ার ছাড়া শুধু পরিকাঠামোর উন্নয়ন হলেও সমস্যায় পড়তে হয়। তাই যে কোনো কাজ করার আগে দপ্তরের আধিকারিকদের সাথে ম্যান পাওয়ার সম্পর্কে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের সংস্কৃতি ও পরম্পরাকে সামনে রেখে চালু হয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি। ত্রিপুরা রাজ্যে নয়া জাতীয় শিক্ষানীতি সঠিকভাবে বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। এই নয়া জাতীয় শিক্ষানীতি বিশ্বের অন্যান্য জায়গার সাথে তাল মিলিয়ে করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের কাজে আসে পড়াশোনা। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। এর উদাহরণস্বরূপ তুলে ধরে বলেন, 2023-24 শিক্ষাবর্ষে কেন্দ্র সরকার শিক্ষাক্ষেত্রে 1,52,899 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2022-23 শিক্ষাবর্ষ থেকে প্রায় 12 থেকে 13% অর্থ বেশি বরাদ্দ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এত বেশি 33 বছর পরে দেখুন শিক্ষানীতি নিয়ে কত আলোচনা, যে শিক্ষানীতি প্রপার নেই, যে যেভাবে খুশি তাই বোঝে। কিন্তু ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা এবং ভারতবর্ষের যে পরম্পরা, তার সংস্কৃতি, সেটাকে সামনে রেখে ন্যাশনাল এডুকেশন পলিসি শুরু হয়েছে 2020। আমরাও চাইছি সমস্ত বিদ্যালয়, সমস্ত স্কুল, কলেজ, সব জায়গার মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে ন্যাশনাল এডুকেশন পলিসির যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে সেগুলো যাতে ইমপ্লিমেন্টেশন হয়, তাতে করে আমাদের যে ভারতীয় যে সংস্কৃতি সেটা বজায় থাকবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্বের অন্যান্য জায়গায় সমস্ত তাল মিলিয়ে আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসি অবশ্যই কাজে আসবে। প্রায় 5.5 কানি জায়গা জুড়ে 5 কোটি টাকা ব্যয় করে নির্মিত এই প্রতিষ্ঠানে 4টি ক্লাসরুম সহ অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম এবং ল্যাব সহ অন্যান্য বিভিন্ন সুবিধা চালু করা হয়েছে। শান্তন টিভি। আভা মানে হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। গ্রামাঞ্চলে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের সাধারণ মানুষ যাতে এই আভা কার্ডের মাধ্যমে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে নেন, মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই খবর জানান রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা বিনয় ভূষণ দাস। তিনি জানিয়েছেন, পঞ্চায়েত স্তরে আভার জন্য ইতিমধ্যে শিবির করা হচ্ছে। আভা কার্ডে স্বাস্থ্য সম্পর্কিত যে তথ্য থাকবে তা সম্পূর্ণ গোপনীয়। সংশ্লিষ্ট সেই মোবাইলকেই এই তথ্য সুরক্ষিত থাকবে। কেউ চাইলে এই তথ্য আদান প্রদান করতে পারবে না। আভা কার্ড থাকলে আর কখনো লম্বা লাইনে দাঁড়াতে হবে না চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে। আগরতলা পুর নিগমের সঙ্গে যোগাযোগ করে ওয়ার্ডগুলোতে শিবিরের মধ্য দিয়ে শহরাঞ্চলের মানুষ যাতে এই আভা কার্ড করে নিতে পারে এবং এর জন্য উদ্যোগ গ্রহণ করবে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন। জনসাধারণের মধ্যে প্রচারের জন্য ইতিমধ্যে খবরের কাগজগুলোতে বিজ্ঞাপনের আকারে আভা কার্ড সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়েছে। টিভি চ্যানেলগুলোতেও বিজ্ঞাপনের জন্য ভিডিও প্রকাশিত হবে। আমরা আজকে এটাই আপিল রাখছি সবার কাছে, যাতে প্রত্যেকে আমরা আভা কার্ডটা করা হয়। গ্রামাঞ্চলে প্রত্যেকটা হেলথ সাব সেন্টারে, পঞ্চায়েত লেভেলে এটা আবার জন্য অলরেডি ক্যাম্প করা হচ্ছে, যাতে প্রত্যেকটা লোক গিয়ে সেই ক্যাম্পে যান এবং নিজের আভাটা করে নিন। আভাতে যে হেলথ যে ডাটা থাকবে সেটা সম্পূর্ণ গোপনীয় এবং ওই মোবাইলেই সেভ থাকবে, কেউ চাইলেই অ্যাক্সেস করতে পারবে না। এই আভা অ্যাকাউন্টের অর্থ এটা, সাপোজ আমি আজকে কোনো একটা টেস্ট করিয়েছি কোনো একটা এবিডিএম কমপ্লায়েন্ট কোনো একটা ল্যাবে, তাহলে এই মোবাইলে আমার সেই টেস্ট রিপোর্টটা থাকবে। এর পরবর্তী সময় যখন আমরা সাপোজ বাইরে কোনোখানে ট্রিটমেন্টে গেলাম, তখন যদি ডক্টর চান, জিজ্ঞেস করেন যে লাস্ট কবে টেস্ট করিয়েছেন, কোনো রিপোর্ট আছে কি। এতদিন আমরা সবাই ফাইল করে পেপার ক্যারি করতাম, এটা হচ্ছে পেপারলেস। আপনার এই মোবাইলে আভা অ্যাকাউন্টেই তথ্যগুলি থাকবে। তখন এই মোবাইলে কনসেন্ট চাইবে, পারমিশন চাইবে আপনার, যে আপনি পারমিশন যদি দেন তাহলেই উনি অ্যাক্সেস করবে। পারমিশন না দিলে
কোনো ডক্টর অ্যাক্সেস করতে পারবে না। তো সেই জন্য বলছি দিস সেফ অ্যান্ড কনফিডেন্সিয়াল থাকবে, সেক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নেই। আভা এই কারণে করা যাতে ডিজিটালি আমরা হেলথ সার্ভিসটা গ্রহণ করতে পারি। আজকের দিনে এই সোমবার সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার কথাবার্তা বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার আচরণ সে সময় মোটেও সংসদীয় মর্যাদার সাথে মানানসই ছিল না। তিনি মিথ্যে কথা বলে নিজেকে জাহির করার চেষ্টা করেছেন। ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতার এই ধরনের ভূমিকার জন্য ধিক্কার জানায়। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি দলের পক্ষ থেকে দাবি জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যাতে দলের বরিষ্ঠ নেতৃত্ব শিক্ষা দেন কিভাবে সংসদীয় মর্যাদা রক্ষা করতে হয়, কারণ তিনি 2004 সাল থেকে সাংবিধানিক পদে না থাকলে এমন অভাবনীয় আচরণ করে চলেছেন। এগুলি ভালো চোখে দেখছে না দেশবাসী। প্রদেশ সভাপতি আরো বলেন, গণতন্ত্রের পীঠস্থান সংসদে দাঁড়িয়ে হিন্দুদের এভাবে চরম অপমান করা শোভা পায়নি রাহুল গান্ধীর। হিন্দুদের কংগ্রেস বরাবর অপমান করে আসছে বলে অভিযোগ তোলেন তিনি। উল্লেখ্য, সোমবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষেরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাকে দেখা যায় অভয় মুদ্রায়, যার অর্থ ভয় পেও না। অন্যদিকে যারা নিজেদের হিন্দু বলছে তারা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। বিজেপি হিন্দুই না, হিন্দু ধর্মে স্পষ্ট লেখা হয়েছে সত্যের সঙ্গে দাঁড়াও। তাই আমরা আজকে দাবি রাখছি যে এই রাহুল গান্ধীকে এই অসাংবিধানিক চর্চার জন্য উনাকে সংসদে করজোড়ে ক্ষমা চাইতে হবে, নাইলে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টি তাদের যে বক্তব্য সেটা ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। আমরা সবাই জানি যে কৃষক আমাদের কাছে একটা অন্নদাতা। রাহুল গান্ধী এই কৃষকদের এমএসপি প্রদানের নিয়েও উনি প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানজি এই মিথ্যা উন্মোচন করে দেখিয়ে যে এমএসপি তে ক্রয় চলছে তা পরিষ্কার সেখানে রেখেছেন। রাহুল গান্ধীর উচিত রাহুল গান্ধীদের দল যখন ক্ষমতায় ছিল এমএসপি তে কিভাবে ক্রয় করা হয়েছিল তার তথ্য ওনারা তুলে ধরতে পারেননি। কাজেই আমাদের দেশের অন্নদাতা, আমাদের দেশের যারা সেনাবাহিনী, আমাদের যারা সুরক্ষা দেয়, তাদের বিরুদ্ধেও মিথ্যাচার এই সংসদে উনি তুলে ধরেছেন। তার জন্য আমরা চাই, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে হিন্দুদের ভাবাবেগের উপর উনি আঘাত এনেছেন, তার জন্য সংসদে দাঁড়িয়ে উনার করজোড়ে ক্ষমা চাওয়ার জন্য আমরা দাবি রাখছি। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও ধস পড়ল শাসক দল বিজেপিতে। মঙ্গলবার বিশালগড় বিধানসভার নবীনগর পঞ্চায়েতের 19 পরিবারের 61 জন ভোটার শাসক দল বিজেপি ছেড়ে যোগ দেয় জাতীয় কংগ্রেসে। মঙ্গলবার বিকেল 5টায় প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ রায় বর্মনের হাত ধরে তারা জাতীয় কংগ্রেসের পতাকার নিচে সামিল হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী, বিশালগড় ব্লক জেলা কংগ্রেসের সম্পাদক আরাফাত ইকবাল সহ অন্যান্য নেতৃত্ব। যোগদান সভায় কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন বলেন, যারা সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে সিপিএম এর সন্ত্রাস থেকে মুক্ত পেতে 2016 সালে বিজেপি দলে সামিল হয়ে লড়াই করেছিলেন, তাদের সাথে পরবর্তী সময়ে অবিচার হয়েছে। কারণ 2018 সালের পর সিপিআইএম এর তোল্লাবাজ এবং গুন্ডা বাহিনী বিজেপি দলে যোগদান করেছে। তখন 2016 সাল থেকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা কর্মীরা মূল্যহীন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, এখন 2018 সালের আগে বামফ্রন্টের দুর্নীতিবাজরা বর্তমানে বিজেপি সর্বস্তরে রয়েছে, যার ফলে এখন তারা দল ছেড়ে পুনরায় কংগ্রেসে ফিরছে 2018 সালের আগে বিজেপিতে যোগদান করা কর্মীরা। তিনি আরো বলেন, আজকে যারা যোগদান করেছে তাদের যোগদান করার অগ্রিম খবর পেয়ে মিথ্যে মামলা ও হুমকি ধমকি বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকি পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জামিন মুক্ত হয়ে যোগদান করতে এসেছে কংগ্রেসে। আগামী দিনে তারা কংগ্রেসের হয়ে কাজ করবে বলে জানান জয়দীপ রায় বর্মন। আপনারা জানেন যে গ্রাম সংসদ নির্বাচন অতি শীঘ্রই ঘোষণা হতে চলছে। এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে
ব্লক কংগ্রেস কমিটি বিশালগড়ের পক্ষ থেকে একে একে সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা নিবিড় জনসংযোগ স্থাপন করছি এবং আজকে এই কার্যক্রমের অন্তর্গত নবীনগর গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর বুথ কেন্দ্র এবং 2 নম্বর ওয়ার্ড, এখানে আজকে পাশাপাশি ওয়ার্ড থেকে 2, 3, 4 নম্বর ওয়ার্ড থেকে সর্বমোট 61 জন, এরা অধিকাংশ যুবকর্মী, যুব মোর্চার ছেলেরা এবং সিপিএম দল থেকে এরা ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে সামিল হয়েছেন। আজকে এখানে আমাদের মধ্যে যিনি সভাটার আয়োজন করেছেন উনি হচ্ছেন দিলীপ পাল মহোদয়, উনার ভাই দুলাল পাল মহোদয়। এই পাল পরিবার 2016 সন থেকে বিজেপি করছে। এই সমস্ত কিছু অত্যাচার থেকে এরা সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপি দল আর করবে না এবং এরা জাতীয় কংগ্রেস দলে আস্থা রেখে আজকের দিনে এরা জাতীয় কংগ্রেস দলে সবাই মিলে সর্বমোট 61 জন সদস্য সামিল হয়েছে। গত কয়েকদিন আগে বিভিন্ন বেসরকারি মোবাইল সংস্থাগুলো অস্বাভাবিক হারে মোবাইল প্ল্যান এবং ডাটার মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। এর বিরুদ্ধে মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করেছে AITYO। রাজধানী আগরতলাতেও প্রতিবাদ দিবস পালন করে তারা। এই সংগঠনের দাবি, মোবাইল এখন নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। বিশেষ করে তথ্য প্রযুক্তির যুগে দেশ যখন ডিজিটালাইজেশন এর দিকে এগিয়ে চলেছে, তখন সরকারি যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি মোবাইল সংস্থাগুলোর এই মূল্য বৃদ্ধি অবিলম্বে রদ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান তারা। পাশাপাশি আবেদন জানান BSNL কে পুনরুজ্জীবিত করার জন্য। জুলাই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রতিবাদ দিবস বিক্ষোভের আয়োজন করেছে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে বিভিন্ন বেসরকারি মোবাইল সংস্থাগুলো অস্বাভাবিকভাবে মোবাইল প্ল্যান এবং ডাটার মূল্যবৃদ্ধি ঘটিয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশ যখন ডিজিটাইজেশনের পথে যাচ্ছে, আজকে শিক্ষা বলুন, ক্ষুদ্র ব্যবসায়ী বলুন, আজকে ছাত্রদের বলুন, ইন্টারভিউ যারা দিচ্ছে চাকরির জন্য তাদের দরখাস্ত বলুন, এবং সরকারি যে কোনো সাহায্য পেতে গেলে আজকে মোবাইলটা একটা অত্যন্ত প্রয়োজনীয়। আজকে মোবাইল একটা এসেনশিয়াল কমোডিটিস হিসেবে দাঁড়িয়ে গেছে। আজকে এটা আর লাক্সারিয়াস বিষয় নয়। এই পরিস্থিতিতে যেখানে সরকার বলছে ডিজিটাইজেশন করা দরকার, সেই সব আজকে সাধারণ মানুষ, আজকে সব কিছুর মূল্যবৃদ্ধি অস্বাভাবিকভাবে বাড়ছে। সাধারণ মানুষ অনেক কষ্ট করে হলেও, না খেয়ে হলেও মোবাইলটা যাতে প্রত্যেক মাসে রিচার্জ করতে পারে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।